এজ কম্পোজিশন আর এজ স্ট্রাকচার। তাহলে এজ কম্পোজিশন বা এজ স্ট্রাকচার হচ্ছে যখন জনসংখ্যাকে বয়সের উপর ডিপেন্ড করে বা বয়সের উপর নির্ভর করে কতগুলো গ্রুপে বিভক্ত করা হয়, তখন সেই গ্রুপগুলোকেই বলা হচ্ছে বা সেই বিভক্ত করার টেকনিককে বলা হচ্ছে এজ কম্পোজিশন বা এজ স্ট্রাকচার। এজ স্ট্রাকচারকে আমরা প্রকাশ করি পপুলেশন পিরামিডের সাহায্যে। পপুলেশন পিরামিডের এঁকে আমরা বিভিন্ন এজ স্ট্রাকচার বা পপুলেশনের এজ স্ট্রাকচারকে আমরা পরিমাপ করে থাকি এবং সেটা সাহায্যে আমরা প্রকাশও করে থাকি। এজের উপর ডিপেন্ড করে আমরা জনসংখ্যাকে 4টে গ্রুপে ভাগ করি। 0 থেকে 14 বছর বয়স পর্যন্ত হচ্ছে চাইল্ড, 15 থেকে 19 বছর হচ্ছে টিনেজার্স, 20 থেকে 65 বছর হচ্ছে অ্যাডাল্ট বা ওল্ড, অ্যাডাল্টই বলা ভালো, অ্যাডাল্ট, আর 65 বছরের বেশি হচ্ছে এল্ডার পপুলেশন বা ওল্ড পপুলেশন। পার্থক্য শিশু, তারপর বালক বা টিনেজার, প্রাপ্তবয়স্ক, আর হচ্ছে বৃদ্ধ। এই 4টে ক্যাটাগরিতে আমরা ভাগ করে থাকি। তো এদের উপর আবার আমরা দুরকম ভাবে ক্যাটাগরিতে ভাগ করতে পারি এই ক্যাটাগরিগুলোকে। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট পপুলেশন আর ইন্ডিপেন্ডেন্ট পপুলেশন। 0 থেকে 14 বছর পর্যন্ত যে সমস্ত শিশুরা থাকে এবং 65 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বৃদ্ধরা থাকে, তারা কোনো অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকে না। এদের খাওয়া পড়া বিভিন্ন শখ সাধ মেটানোর জন্য তারা এদের মাঝখানে যে এজ গ্রুপের জনসংখ্যা রয়েছে, অর্থাৎ 15 থেকে 65 বছরের জনসংখ্যা যারা কাজের সঙ্গে যুক্ত থাকে, ইনকাম করে, তাদের উপর এরা ডিপেন্ড করে থাকে। সেই জন্য 0 থেকে 14 এবং 65 বছরের ঊর্ধ্বে যেসব জনসংখ্যা থাকে তাদেরকে বলা হয় ডিপেন্ডেন্ট পপুলেশন বা ইনঅ্যাক্টিভ পপুলেশন। অপরপক্ষে 15 থেকে 65 বছর এজ গ্রুপের মধ্যে যে জনসংখ্যা থাকে 15 থেকে 65, তারা কিন্তু বিভিন্ন রকম অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকে, ইনকামের সঙ্গে যুক্ত থাকে এবং এরাই সমস্ত অর্থনৈতিক কাজ করে পরিবার দেশ এরাই চালায়। তো এরা হচ্ছে সেই জন্য অ্যাক্টিভ পপুলেশন বা ইন্ডিপেন্ডেন্ট পপুলেশন বা ওয়ার্কিং পপুলেশনও বলা হয়। তো এরকম ভাবে আমরা এজ গ্রুপের উপর ডিপেন্ড করে দুটো এজ গ্রুপের উপর ডিপেন্ড করে আমরা জনসংখ্যাকে দুটো ক্যাটাগরিতে বা দুটো গ্রুপে ভাগ করি, আছে ডিপেন্ডেন্ট পপুলেশন আর ইন্ডিপেন্ডেন্ট পপুলেশন বা অ্যাক্টিভ পপুলেশন আর ইনঅ্যাক্টিভ পপুলেশন। পপুলেশন পিরামিড হচ্ছে জনসংখ্যাকে যখন কতগুলো এজ গ্রুপে ভাগ করে প্রতিটা এজ গ্রুপের জনসংখ্যাকে যখন আমরা হরাইজন্টাল বার গ্রাফের মাধ্যমে দেখাই, তখন সেটাকে বলা হয় পপুলেশন পিরামিড। তাহলে এইখানে যখন দেখানো হয় এজ অনুযায়ী মেল ফিমেল আলাদা আলাদা করে দেখানো হয়, বাঁ দিকে থাকে মেল, ডান দিকে থাকে ফিমেল। তো এরকম ভাবে দেখানো হলে এজ সেক্স পিরামিড বা আমার পপুলেশন পিরামিড লক্ষ্য করে আমরা অনেক কিছু বিষয় জানতে পারি। এর ভার্টিক্যাল অ্যাক্সিসে এজ দেখানো হয় আর হরাইজন্টাল অ্যাক্সিসে পপুলেশন দেখানো হয়। পপুলেশনের দুটো সেপারেট স্কেল থাকে, মেলের একটা ফিমেলের একটা। তো এখানে আমরা ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট পপুলেশনকেও দেখাতে পারি। 0 থেকে 14 পর্যন্ত এটা হচ্ছে আমার চাইল্ড ডিপেন্ডেন্ট পপুলেশন, আর 65-র অধিক যারা রয়েছে তারা হচ্ছে আমার এল্ডার ডিপেন্ডেন্ট পপুলেশন। এর মাঝখানে 15 থেকে 65 বছর পর্যন্ত যে জনসংখ্যা রয়েছে সেটাকে বলা হয় ওয়ার্কিং পপুলেশন। এরকম ভাবে আমরা শ্রেণী বিভক্ত করে পপুলেশন পিরামিড ড্রয়িং করি এবং তার থেকে আমরা অনেক ডেটা পপুলেশন সংক্রান্ত অনেক বিষয় আমরা তুলে ধরতে পারি। যেমন কোনো কিছু ব্লাড টেস্ট করে, মানুষের বিভিন্ন রকম ব্লাড টেস্ট করা হলে সেখান থেকে আমরা কত রকমের রোগ জ্বালা রয়েছে সেখান থেকে আমরা ডাক্তাররা জানতে পারি। আবার অ্যাস্ট্রোলজাররা দেখবি কুষ্টি তৈরি করে, কুষ্টি তৈরি করলে তার ভ্যারাইটিস ঘটনা, তার জীবনের সমস্ত কাহিনী, কি ঘটবে বর্তমানে, কি ঘটছে অতীতে, কি ঘটেছে, টোটাল কিছু বলতে পারি। তো ঠিকুজি কুষ্টির মতো এই পপুলেশন পিরামিড। পপুলেশন পিরামিড দেখে আমরা সেই জায়গার জনসংখ্যার অতীত, বর্তমান, ভবিষ্যতের অনেক কিছু ঘটনাবলী আমরা বলতে পারি। তো এটা জানতে হবে আমাদের, কিভাবে বলবো সেটা আমি ডিটেলসে ব্যাখ্যা করব। তার আগে শর্টে বলে দিই যে পপুলেশন পিরামিড দেখে বলতে গেলে পপুলেশন পিরামিডের শেপটা আমাকে লক্ষ্য করতে হবে, যে কি রকম শেপ রয়েছে। পপুলেশন পিরামিডের আমরা বিভিন্ন রকম শেপ পাই, তার মধ্যে 3টে কমন শেপ আমাদের থাকে। একটা হচ্ছে ট্রায়াঙ্গেলের মতো, 2 নাম্বার হচ্ছে রেক্ট্যাঙ্গেলের মতো, আর 3 নাম্বার হচ্ছে গ্লাসের মতো। এটা হচ্ছে ত্রিভুজের মতো শেপ, আর এটা দেখতে পাচ্ছি আয়তক্ষেত্রের মতো শেপ, আর এটা হচ্ছে আমার গ্লাসের মতো শেপ। যদি ত্রিভুজের মতো শেপ হয় তাহলে সেক্ষেত্রে আমি বুঝতে পারবো বার্থ রেট বেশি, ডেথ রেট বেশি এবং প্রত্যাশিত আয়ুষ্কাল বা লাইফ এক্সপেক্টেন্সি কম। যদি আয়তক্ষেত্রের মতো হয়, আচ্ছা, এক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির হার অধিক, খুব দ্রুত জনসংখ্যা বাড়ে এই ধরনের যদি পিরামিড দেখতে পাই। আবার রেক্ট্যাঙ্গেল শেপ যদি থাকে, আয়তক্ষেত্রের মতো যদি থাকে, তাহলে আমরা বলতে পারবো বার্থ রেট আর ডেথ রেট দুটোই কম। লাইফ এক্সপেক্টেন্সি বা গড় প্রত্যাশিত গড় আয়ুষ্কাল অনেক বেশি।
সচরাচর উন্নত দেশগুলিতে এটা এই ধরনের জনসংখ্যা পিরামিড দেখা যায়। আর গ্লাস শেপ যদি হয় পপুলেশন পিরামিড, অর্থাৎ কিছুটা বলতে পারি ইনভার্টেড ট্রায়াঙ্গেল, উল্টো ত্রিভুজ। ইনভার্টেড ট্রায়াঙ্গেল বা গ্লাসের মতো দেখতে যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি বার্থ রেট কম, এমনকি ডেথ রেটের থেকেও বার্থ রেট আরো কম। ফলে এক্ষেত্রে নেগেটিভ জনসংখ্যার বৃদ্ধি ঘটবে, জনসংখ্যা ধীরে ধীরে হ্রাস পাবে। লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেশি। উপরোক্ত দুটো পিরামিডের থেকে এই ধরনের পিরামিড যদি কোনো দেশে থাকে, তাহলে লাইফ এক্সপেক্টেন্সি বা গড় আয়ুষ্কাল সেই সমস্ত দেশের অনেক বেশি হবে। এবং কোয়ালিটি অফ লাইফ এই বা জীবনে গুণগত মান এই ধরনের পিরামিডের ক্ষেত্রে অনেক বেশি হয়। এক্সট্রিম ডেভেলপ কান্ট্রি যেগুলো রয়েছে, ইউরোপিয়ান কান্ট্রি, ইতালি, ফ্রান্স, জার্মানি, সেই সমস্ত দেশগুলো, নরওয়ে, ফিনল্যান্ড, তাদের ক্ষেত্রে আমার অতি উন্নত দেশগুলিতে এই ইনভার্টেড ট্রায়াঙ্গেল বা গ্লাস শেপ পিরামিড দেখা যায়। তো আমরা জনসংখ্যার এই পিরামিড লক্ষ্য করলে আমরা অনেক কিছু জিনিস জানতে পারবো। 1 নাম্বার হচ্ছে বার্থ রেট, 2 ডেথ রেট, 3 ফিউচার চেঞ্জ ইন পপুলেশন গ্রোথ রেট, ফ্যামিলি প্ল্যানিং, ইনফ্যান্ট মর্টালিটি, লাইফ এক্সপেক্টেন্সি, পার্সেন্টেজ অফ ডিপেন্ডেন্ট টু ইকোনমিক্যালি অ্যাক্টিভ পপুলেশন, মাইগ্রেশন, স্ট্যান্ডার্ড অফ লিভিং, বেবি বুম, ওয়ার, এ স্পেসিফিক ডিজিজ, স্টেজ অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল, আর ডেভেলপ আর আনডেভেলপ কন্ডিশন। এই 14খানা বিষয় আমরা পপুলেশন পিরামিড যদি পর্যবেক্ষণ করি, তাহলে সেখানে আমরা এই 14টা বিষয় জানতে পারবো। তাহলে এগুলো আমরা কিভাবে শিখবো সেটা সম্পর্কে ডিটেইলসে আলোচনা করছি। তাহলে প্রথমে বার্থ রেট বা জন্মহার কিভাবে বুঝতে পারবো সেটা আমি এই পপুলেশন পিরামিড দেখে কিভাবে বোঝা যাবে সেটা ব্যাখ্যা করছি। তো পপুলেশন পিরামিডের যদি বার্থ রেট জানতে হয়, তাহলে সবসময় পপুলেশন পিরামিডের নিচের বেসটা লক্ষ্য করতে হবে। বেসটা সবসময় আমাকে লক্ষ্য রাখতে হবে। এই যে বেসে রয়েছে, সব থেকে বেসে যে লাগোয়া যে পিরামিডটা রয়েছে, যে পিলারটা রয়েছে, যে বারটা রয়েছে, অর্থাৎ 0 থেকে 4 এজ গ্রুপ, ফার্স্ট স্টার্টিং এজ গ্রুপের পপুলেশন আমাকে অবজার্ভ করতে হবে। লুক এট দ্য বেস টু নো দ্য বার্থ রেট, অর্থাৎ আর কোথাও আমার দেখার প্রয়োজন নেই, শুধুমাত্র পপুলেশন পিরামিডের বেসটাকে আমরা পর্যবেক্ষণ করব। এই বেস ইজ দ্য ইন্ডিকেটর অফ বার্থ রেট। তাহলে এখানে আমার 2 রকম পপুলেশন পিরামিড আমি দেখিয়েছি। একটা দেখ বেস ছোট, একটা যে বেস অনেক চওড়া। তো এইখানে 2 রকম পপুলেশন পিরামিডের 2 রকম শেপ রয়েছে, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ আর এটা ইনভার্টেড ট্রায়াঙ্গেল শেপ। তো এক্ষেত্রে বেস যার ছোট তার মানে তার বার্থ রেট কম, যার বেস চওড়া, বেসটা চওড়া রয়েছে, উপরের পিলারগুলোর তুলনায় বেস অনেকটা চওড়া রয়েছে, তার মানে এর বার্থ রেট অনেক হাই। তাহলে এই বার্থ রেট লো আর বার্থ রেট হাই আমরা বুঝতে পারবো পপুলেশন পিরামিড দেখে এরকম ভাবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্টেডি বার্থ রেট, অর্থাৎ বার্থ রেটটা ফিক্সড রয়েছে। কি করে বুঝবো না, প্রতিটা বেসটা যেমন সমান রয়েছে, বেসটা যা রয়েছে তার উপরে পিলারগুলো এর সঙ্গে প্রায় সমান দৈর্ঘ্য বিশিষ্ট, তার মানে দশক ধরে এর বার্থ রেট একই রকম রয়েছে, স্টেডি বার্থ রেট। আর এক্ষেত্রে ইনক্রিজিং বার্থ রেট, ক্রমান্বয়ে জনসংখ্যা এবং বার্থ রেট ক্রমান্বয়ে বাড়তে থাকবে। আর এই ডিক্রিজিং বার্থ রেট, ক্রমান্বয়ে বার্থ রেট হ্রাস পেয়েছে। বিগত পিলারগুলোকে সঙ্গে তুলনা করে নিচে যদি নামতে থাকি, নিচে নামতে নামতে দেখছি যে পিলারটা ছোট হয়ে গেছে। আর উপর থেকে নিচের দিকে যদি নামছি, পিলারগুলো ক্রমান্বয়ে বাড়তে বাড়তে এত বেসে সবচেয়ে বড়, তার মানে ইনক্রিজিং বার্থ রেট। তাহলে এই ধরনের বার্থ রেট সবসময় ক্রমান্বয়ে জনসংখ্যা বৃদ্ধিকে নির্দেশ করে, এই ধরনের পপুলেশন পিরামিড জনসংখ্যা হ্রাসকে নির্দেশ করে। আর স্টেডি বার্থ রেট সবসময় জনসংখ্যা স্থির জনসংখ্যাকে নির্দেশ করে, জিরো পপুলেশন গ্রোথকে নির্দেশ করে। এবার যে ডেথ রেট, ডেথ রেট যদি বুঝতে হয় তাহলে আমার পিরামিডের 2টো জায়গা খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে টপ পিলার, জনসংখ্যা পিরামিডের টপ পিলারটা লক্ষ্য রাখতে হবে, আর পিলারের পার্শ্বদেশের ঢালটাকে খেয়াল করতে হবে। তাহলে লুক এট দ্য টপ and steepness of the sides to know the death rate. এখানে 2 রকম পপুলেশন পিরামিড দেখানো হয়েছে সেম। তো টপটা যদি আমরা দেখি, এইখানে ইতালির যে পপুলেশন পিরামিড রয়েছে এর টপটা সবচেয়ে চওড়া। তাহলে এক্ষেত্রে এল্ডার পপুলেশন সবচেয়ে বেশি। এল্ডার পপুলেশন বা বয়স্ক জনসংখ্যা বেশি হওয়ার মানেই হচ্ছে এখানে ডেথ রেট কম, অর্থাৎ হাই এজে বা ওল্ড এজে এসে জনসংখ্যা কিন্তু মারা যায়নি। আর এখানে দেখতে পাচ্ছি যত ওল্ড এজে গেছি জনসংখ্যা একদম ক্ষীণ হয়ে গেছে, পুরো কমে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, একদম সবদিকে ছোট, একদম বাড়ির সঙ্গে লেগে গেছে, নেই বললেই চলে। 80+ জনসংখ্যা নেই বললেই চলে এখানে। আর এখানে 80+ জনসংখ্যা সবচেয়ে বেশি। তাহলে আমরা এখানে ছবি দেখে বুঝতে পারছি যে স্বাভাবিকভাবে কার ডেথ রেট হাই। তাহলে এখানে আমি বলতে পারবো যে এই ডান দিকের এই পিরামিডটা হচ্ছে যে দেশের, অর্থাৎ এটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের ডেথ রেট অনেক বেশি, মৃত্যু হার অধিক বেশি। আর এটা ইটালির এখন করোনা ভাইরাসে ইটালিকে, এইটা আমি কিন্তু এটা 2000 সালের পপুলেশন পিরামিড, এই মুহূর্তে এটা অ্যাপ্লিকেবল হবে না। করোনা ভাইরাস ইটালিকে শেষ করে দিয়েছে, ডেথ রেট এখানে
চিত্রটা হয়তো পাল্টে গেছে। তাহলে ইটালির পপুলেশন পিরামিড বলছে যে এর ডেথ রেট অনেক কম। এবার স্টিপ সাইড, ঢাল, পিরামিডের সাইডের ঢালটা লক্ষ্য রাখতে হবে। যদি ঢাল খুব খাড়া হয় তাহলে সেক্ষেত্রে আমি ইন্ডিকেট করবে যে তার ডেথ রেট অনেক হাই, মৃত্যু হার অনেক বেশি। আর ডেথ রেট ইন্ডিকেট লো করবে যার পার্শ্বদেশে ঢাল কম হবে, সেটা থেকে আমি বুঝতে পারবো এর ডেথ রেট অনেক লো। এবার ফিউচার চেঞ্জ ইন পপুলেশন গ্রোথ রেট, ভবিষ্যতে জনসংখ্যা বৃদ্ধির হার কিরকম হবে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার ডিপেন্ড করে, ন্যাচারাল গ্রোথ রেট ডিপেন্ড করে। আমি এর আগে গ্রোথ চ্যাপ্টারটা পড়িয়ে দিচ্ছি, তো বলেছিলাম যে ন্যাচারাল গ্রোথ আর অ্যাকচুয়াল গ্রোথ দুরকম ভাবে জনসংখ্যার চেঞ্জ হয়। তো ন্যাচারাল গ্রোথের ক্ষেত্রে জনসংখ্যার যে পরিবর্তন হয় সেটা জন্মহার আর মৃত্যুহারের উপর ডিপেন্ড করে হয়। তো জন্মহার আর মৃত্যুহারের উপর ডিপেন্ড করে আমরা যদি গ্রোথ রেট দেখি তো 3 রকম গ্রোথ পাবো। একটা হচ্ছে পজিটিভ গ্রোথ, একটা নেগেটিভ গ্রোথ, আর একটা হচ্ছে আমার জিরো পপুলেশন গ্রোথ। তো যদি ত্রিভুজের মতো হয়, কোন পপুলেশন পিরামিডের শেপ ত্রিভুজের মতো হয়, তার মানে এখানে বোঝাচ্ছে হাই বার্থ রেট এন্ড হাই ডেথ রেট। হাই বার্থ রেট আর হাই ডেথ রেট ইজ দ্য ইন্ডিকেটর অফ র্যাপিড গ্রোথ রেট অফ পপুলেশন, অর্থাৎ দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি পাবে। যদি আয়তক্ষেত্রের মতো শেপটা হয়, প্রতিটা পিলার প্রায় সমান যদি হয়, তার মানে আমি বুঝতে পারবো এক্ষেত্রে জন্মহার মৃত্যুহার প্রায় সমান। তাহলে এক্ষেত্রে জন্মহার মৃত্যুহার যদি সমান হয়, মৃত্যু সচরাচর গড় আয়ু থেকে স্টার্টিং হয় 60 এর পর থেকে মৃত্যু যদি দেখি 60 এর পর থেকে মৃত্যুর হার বেশি হয়, তাহলে 60 বয়স পর্যন্ত আর নিচের পিলার গুলো দেখি প্রায় সমান এক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে বলতে পারি আমার জনসংখ্যা বৃদ্ধির হার নেই, অর্থাৎ জনসংখ্যা হচ্ছে স্টেবল বা স্টেডি গ্রোথ রেট। আর যদি ইনভার্টেড ট্রায়াঙ্গেলের মতো হয়, নিচের দিকটা সরু উপর দিকটা বেশি চওড়া হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো বার্থ রেট খুব কম, ডেথ রেটও কম, ডেথ রেটের থেকে বার্থ রেট আরো কম। তাহলে সেক্ষেত্রে জনসংখ্যা এরকম যদি হয় তাহলে বলবো ভবিষ্যতে জনসংখ্যা কিন্তু হ্রাস পাবে। এরকম ত্রিভুজের মতো দেখতে হলে বলবো ভবিষ্যতে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি হবে। কেন? বেস পিলার ইজ দ্য ইন্ডিকেটর অফ বার্থ রেট। তাহলে যারা জন্মগ্রহণ করেছে তারা যখন 20 বছর পর এই হিউজ জনসংখ্যাটা যদি 20 বছর পর দেখি, এরা আবার বাড়তে অংশগ্রহণ করবে এই জনসংখ্যাটা, ফলে ড্রামাটিক্যালি রাতারাতি জনসংখ্যা কিন্তু হিউজ বেড়ে যাবে। তাহলে বেসে জনসংখ্যা বেশি, অর্থাৎ 0 থেকে 4 বছরের জনসংখ্যা বেশি। শিশুরা যদি 20 বছর পর থেকে বিবাহিত জীবনে যখন প্রবেশ করবে, তারা যখন বিবাহিত জীবনের পর থেকে তারা যখন পিতৃত্ব মাতৃত্ব অর্জন করবে, তখন কিন্তু জনসংখ্যা এই হিউজ জনসংখ্যা আরো হিউজ জনসংখ্যা ক্রিয়েট করবে। আবার এখানে স্টেডি জনসংখ্যা যা রয়েছে, এই পরিমাণ জনসংখ্যা যদি ম্যারেজের পর শিশু উৎপাদনের ক্ষেত্রে অংশগ্রহণ করে, তাহলে জনসংখ্যা একই থাকবে। আর এখানে বেসে দেখা যাচ্ছে যে জনসংখ্যা কম, তাহলে কম পরিমাণ জনসংখ্যা বিয়ের পর যদি শিশু উৎপাদনের কাজে অংশগ্রহণ করে, তাহলে তার দ্বারা কিন্তু কম পরিমাণ শিশু উৎপাদিত হবে। তার ফলে বলতে পারা যাবে যে ধীরে ধীরে ভবিষ্যতে এক্ষেত্রে জনসংখ্যা হ্রাস পাবে, নেগেটিভ গ্রোথ রেট হবে, এক্ষেত্রে জনসংখ্যার কোনো পরিবর্তন হবে না, স্টেডি গ্রোথ রেট বা জিরো পপুলেশন গ্রোথ রেট হবে। আর যদি ট্রায়াঙ্গেলের মতো দেখতে হয়, ত্রিভুজের মতো দেখতে হয়, তাহলে সেক্ষেত্রে বলবো যে জনসংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাবে, ভবিষ্যতে পপুলেশন এক্সপ্লোশন বা জনসংখ্যা বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে। তাহলে এই ধরনের ত্রিভুজের মতো দেখতে যে পপুলেশন পিরামিড হয় সেটাকে বলা হচ্ছে এক্সপ্যান্সিভ অর এক্সপ্যান্ডিং পিরামিড। যদি আয়তক্ষেত্রের মতো দেখতে হয় তাহলে সেটাকে বলবো স্টেশনারি বা স্টেবল পপুলেশন পিরামিড। আর যদি ত্রিভুজের মতো, উল্টো ত্রিভুজের মতো হয় বা গ্লাসের মতো দেখতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে কন্ট্রাক্টিভ বা কন্ট্রাক্টিং পপুলেশন পিরামিড। এবার ফ্যামিলি প্ল্যানিং, পপুলেশন পিরামিড দেখে আমি বুঝতে পারবো যে ফ্যামিলি প্ল্যানিং সেখানে করা হয়েছে কিনা। তো এর আগের পিলার গুলো থেকে আমি বেসের পিলারটা ছোট হয়ে গেছে, মানে আগের জন্মহার হাই ছিল, তার থেকে হঠাৎ এখন জন্মহার কমে গেছে। তার মানে এখানে গভর্নমেন্ট কোনো বার্থ কন্ট্রোল করেছে এবং বার্থ কন্ট্রোলের মাধ্যমে এখানে জন্মহারকে নিয়ন্ত্রণ করেছে। তাহলে ফলিং বার্থ রেট ইজ দ্য ইন্ডিকেটর অফ ফ্যামিলি প্ল্যানিং। তাহলে উপরের পিলারগুলোর তুলনায়, দুটো বা তিনটে উপরের পিলারের তুলনায় বেস পিলারটা সবচেয়ে ছোট রয়েছে, বেস পিলারটা ছোট হয়ে রয়েছে। তাহলে এখান থেকে আমরা বলা যাচ্ছে যে ফলিং বার্থ রেট, জন্মহার হ্রাস পেয়েছে, তার মানে গভর্নমেন্ট এটার দিকে ফোকাস করেছে, বার্থ রেটকে কন্ট্রোল করেছে। তার ফলে আমরা বলতে পারবো এখানে ফ্যামিলি প্ল্যানিং করা হয়েছে, গভর্নমেন্ট ফ্যামিলি প্ল্যানিং এর জন্য কোনো রুল অ্যাপ্লাই করেছে। এবার ইনফ্যান্ট মর্টালিটি রেট, শিশু মৃত্যুর হার। শিশু মৃত্যুর হার পপুলেশন পিরামিড দেখে বুঝতে পারা যায়। তো এখানে বার্থ রেট, বেস পিলারটা বার্থ রেটকে ইন্ডিকেট করছে, তার উপরের পিলারে দেখা যাচ্ছে যে এই বেস পিলারে যা জন্মগ্রহণ করছে তার তুলনায় জনসংখ্যা কম, 0 থেকে 4 বছর যা রয়েছে 4 থেকে 8 বছর জনসংখ্যা কম। তাহলে এই পপুলেশনটা তাহলে কোথায় গেল, কি করে হ্রাস পেল? তার মানে বোঝা যাচ্ছে যে যত শিশু জন্মেছে তত শিশু সার্ভাইভ করেনি, 0 থেকে 4 বছরের পর তারা কিছু মারা গেছে। তাহলে এখানে
আমি বুঝতে পারছি যে এখানে ইনফ্যান্ট মর্টালিটি রেট কিন্তু রয়েছে। তাহলে ইনফ্যান্ট মর্টালিটি রেট কি দেখে ইনফ্যান্ট মর্টালিটি রেট আবার কোনো দেশের আর্থিক অবস্থাকে নির্দেশ করে, লাইফ এক্সপেক্টেন্সিকে নির্দেশ করে, কোয়ালিটি অফ লিভিং কে ইন্ডিকেট করে। তাহলে শিশু মৃত্যুর হার একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোনো দেশের আর্থিক অবস্থা বা কোনো দেশের আর্থিক পরিকাঠামো বোঝার ক্ষেত্রে ইনফ্যান্ট মর্টালিটি রেটকে গুরুত্ব দেওয়া হয়। তো আমরা সেকেন্ড পিলারকে লক্ষ্য করব এবং ফার্স্ট পিলারের সঙ্গে সেকেন্ড পিলারকে কম্পেয়ার করব। ফার্স্ট পিলারের সঙ্গে সেকেন্ড পিলারের যদি পার্থক্য হয় দৈর্ঘ্যে, তাহলে বুঝবো যে এখানে যা শিশু জন্মেছে তার তত শিশু সার্ভাইভ করেনি, তার মানে শিশু মৃত্যুর ঘটনা এখানে রয়েছে। এরকম ভাবে আমরা শিশু মৃত্যু সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। তাহলে দুটো পিলার পাশাপাশি রেখেছি, এইখানে দেখা যাচ্ছে বেস পিলার যা রয়েছে তার উপরে পিলারটা সেম রয়েছে, তার মানে এখানে ইনফ্যান্ট মর্টালিটি রেট বা শিশু মৃত্যুর হার কম, কিন্তু এখানে পপুলেশন গ্রোথ রেট আছে, ত্রিভুজের মতো শেপ রয়েছে, পপুলেশন গ্রোথ রেট হাই কিন্তু শিশু মৃত্যুর হার কম। এইখানে বেস পিলারের থেকে তার 2 নম্বর পিলারটা কিন্তু ছোট হয়ে গেছে, তার মানে এখানে ইনফ্যান্ট মর্টালিটি রেট বা শিশু মৃত্যুর হার অধিক আছে। তাহলে এরকম ভাবে আমরা পপুলেশন পিরামিড দেখে ইনফ্যান্ট মর্টালিটি রেট নির্ণয় করতে পারবো এবং ইন্ডিকেট করতে পারবো। লাইফ এক্সপেক্টেন্সি, প্রত্যাশিত গড় আয়ুষ্কাল, অর্থাৎ সেখানে জনগণের কত বছর গড়ে কত বছর বাঁচে সেটা আমরা বুঝতে পারবো পপুলেশন পিরামিড দেখে। তাহলে পপুলেশন পিরামিডের হাইট পর্যবেক্ষণ করব। পপুলেশন পিরামিডের হাইট যদি পর্যবেক্ষণ করি তাহলে আমি বলতে পারবো যে এখানে গড় আয়ু কত, মানুষের কতদিন বাঁচতে পারে। তো এইখানে পপুলেশন পিরামিড 0 থেকে শুরু হয়েছে, 100 পর্যন্ত দেখানো হয়েছে, কিন্তু 100 পর পিলার গুলো দেখতে পাচ্ছি যে আর নেই, পপুলেশন নেই। এইখানে পপুলেশন একদম শেষ হয়ে গেছে, 80 বছরের পর পপুলেশন কিন্তু আর নেই, অর্থাৎ এখানে 80 বছরের বেশি আর কেউ বাঁচে না। তাহলে 80 বছরে এসে কমে গেছে, তার মানে এটাকে গড় আয়ু বলবো না। গড় আয়ু হচ্ছে গোটা জনসংখ্যা, বিভিন্ন এজ গ্রুপের জনসংখ্যাগুলোকে গড় করে সবচেয়ে যে গ্রুপের বেশি হবে সেই গ্রুপটাই হচ্ছে গড় আয়ুষ্কাল। তাহলে এখানে গড় 80 বছর পর্যন্ত বাঁচছে, কিন্তু কম সংখ্যক রয়েছে, 100 বছরের উপরে আর কোনো জনসংখ্যাই নেই। তাহলে আমার হাইটটা যদি পর্যবেক্ষণ করি, কোনো পপুলেশন পিরামিডের হাইট যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা লাইফ এক্সপেক্টেন্সি ধারণা লাভ করতে পারবো। তাহলে এখানে দুটো পিলার দেখানো হয়েছে, এই পপুলেশন পিরামিড 65 কাছে গিয়ে শেষ হয়ে গেছে। তাহলে 65 বছরের ঊর্ধ্বে কোনো জনসংখ্যা নেই, তাহলে লো হাইট ইকুয়াল টু লো লাইফ এক্সপেক্টেন্সি। আর এখানে দেখতে পাচ্ছি 65 বছরের উপরে আরো যদি দেখি, আরো কিন্তু পপুলেশন পিরামিড এক্সটেন্ডেড রয়েছে, তার মানে এই জনসংখ্যা পিরামিড যে দেশের, সেই দেশের জনগণের গড় আয়ুকাল অনেক বেশি। তাহলে গ্রেটার হাইট ইকুয়াল টু লং লাইফ এক্সপেক্টেন্সি, হাইট যত বেশি হবে তত দীর্ঘ মানুষের গড় আয়ুষ্কাল হবে, মানুষ দীর্ঘদিন বাঁচবে। এখান থেকে তাহলে আমরা কি জানতে পারি, মেডিকেল ফ্যাসিলিটি, নিউট্রিশন আর এডুকেশন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু লাইফ এক্সপেক্টেন্সির সঙ্গে জড়িত রয়েছে। তাহলে যেখানে লাইফ এক্সপেক্টেন্সি কম, তার মানে সেখানে বোঝা যাচ্ছে যে মানুষ কিন্তু কম দিন বাঁচে, তার কারণ এখানে ছোটখাটো রোগ জ্বালাতেই মানুষ মারা যায়। তাহলে এখানে গড় আয়ুষ্কাল কম হওয়ার কারণ হচ্ছে মেডিকেল ফ্যাসিলিটির সুবিধা নেই, মেডিকেল ফ্যাসিলিটির সুবিধা নেই, এখানে মেডিকেল ফ্যাসিলিটির সুবিধা আছে। এখানে মানুষ নিউট্রিশন বা পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারে না, এখানে মানুষ পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারে। এখানে এডুকেশন ফ্যাসিলিটি নেই, এখানে এডুকেশন ফ্যাসিলিটি আছে। তাহলে এরকম ভাবে আমার লাইফ এক্সপেক্টেন্সি লক্ষ্য করে আমার আরো এর ভিতরে অনেক বিষয় আমরা জানতে পারবো। তাহলে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে পপুলেশন পিরামিড 80-র উপরে সবচেয়ে বেশি, তো মানুষ তো মরবে, এখানে জনসংখ্যা 80-র উপরে প্রচুর লোক রয়েছে, তাহলে এর মানুষগুলো একটা টাইমে মরবে। তাহলে মারা যাওয়ার সময় এই পিলারটাকে আর উপরে দেখানো হয়নি, তো যেখানে গিয়ে শেষ হবে, যে এই পিলারটা পপুলেশন পিরামিড যেখানে শেষ হবে সেটা তার উচ্চতা অনেক বেশি হবে। ধীরে ধীরে জনসংখ্যা কমতে কমতে, যত এটা 80+ দেখানো হয়েছে, এরপর 80+-এর উপর দেখা যাচ্ছে 100-র উপর যদি যাই, আরো জনসংখ্যা ধীরে ধীরে কমবে, পপুলেশন পিরামিডের হাইট আরো বাড়বে, ফলে এই হাইট বেশি হবে এবং এর লং লাইফ এক্সপেক্টেন্সি আমরা বুঝতে পারছি এই পপুলেশন পিরামিড থেকে। এটা ইটালির পপুলেশন পিরামিড। তাহলে পপুলেশন পিরামিডের এই ধরনের যদি হয়, হাইট বেশি হয় এবং হায়ার এজ গ্রুপের সংখ্যা যদি বাড়ে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে সেই জনসংখ্যা এজিং পপুলেশন বা এল্ডারলি ডিপেন্ডেন্ট পপুলেশনের সংখ্যা বেশি। তাহলে এল্ডারলি পপুলেশন সংখ্যা বেশি হওয়ার মানেই হচ্ছে ডিপেন্ডেন্ট এল্ডারলি বা বয়স্ক নির্ভরশীল জনসংখ্যার পরিমাণ বেশি, এল্ডারলি ডিপেন্ডেন্ট পপুলেশনের সংখ্যা বেশি। আর কি জানতে পারবো, এখানে বার্থ রেট কম হবে, কারণ এরা বার্থ রেটে অংশগ্রহণ করবে না। তাহলে বার্থ রেটে অংশগ্রহণ করে ইয়াং পপুলেশন, তাহলে এরা এল্ডার পপুলেশন আর চাইল্ড পপুলেশন বার্থ রেটে অংশগ্রহণ করে না বলে, তাহলে আমরা বলতে পারবো এখানে বার্থ রেট কম হবে। এর অনেক কিছু সুবিধা অসুবিধা আরো রয়েছে, কিরকম এই বৈশিষ্ট্য হচ্ছে, এই এল্ডার পপুলেশনের ক্ষেত্রে ওমেন হ্যাভ ফিউয়ার চিলড্রেন, মহিলাদের ছেলের সংখ্যা কম হবে। বেটার হেলথ কেয়ার,
এখানে হেলথ কেয়ারের সুবিধা অনেক বেশি হবে, কারণ জনসংখ্যা ধীরে ধীরে কমবে। এরকম যদি পিরামিড থাকে তাহলে ধীরে ধীরে জনসংখ্যা কমবে। যেখানে জনসংখ্যার চাপ বেশি হবে সেখানে কিন্তু হেলথ কেয়ার ফেসিলিটি পরিমাণ কমে যায়। হসপিটাল, নার্সিং হোম এগুলোতে দেখা যায় প্রচুর রোগী থাকে, তার তুলনায় বেড কম থাকে, ফলে দেখা যায় হেলথ কেয়ার ফেসিলিটির পরিমাণ কমে আসে। প্রবলেম হচ্ছে কি, প্রবলেমও আছে, ডিফেন্সের কাজে কিন্তু অংশগ্রহণ করে ইয়াং জেনারেশন, তাহলে ডিফেন্স বা দেশের সিকিউরিটি সিস্টেম নষ্ট হয়ে যাবে। ফিউয়ার পিপল ফর দ্য ফিউচার ওয়ার্কফোর্স, জনসংখ্যা কাজ বিভিন্ন ফ্যাক্টরিতে বা বিভিন্ন শক্ত সামর্থ্য মানুষরাই কিন্তু ইয়াং জেনারেশনের লোকেরাই কিন্তু বিভিন্ন ধরনের শ্রম শক্তির যোগান দিয়ে থাকে, তাহলে এরা কিন্তু শ্রম শক্তির যোগান দিতে পারে না, তাহলে সেক্ষেত্রে আমার ওয়ার্কফোর্স কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লেস ডিমান্ড ফর ডেজ কেয়ার সেন্টার, স্কুল তারপরে লাইব্রেরি, এই সমস্ত গুলোতে এরা কিন্তু অতটা অ্যাক্টিভ নয়। ওল্ডার পপুলেশন কিন্তু আমোদ প্রমোদে অতটা বেশি অংশগ্রহণ করে না, ফলে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু দেখা যাবে যে প্রবলেম ক্রিয়েট হবে। পিপল লাইভ লঙ্গার অ্যাট রিটায়ারমেন্ট কস্ট, সরকারকে যখন জনসংখ্যা রিটায়ার করে তখন তাদেরকে রিটায়ারমেন্টের জন্য পেনশন দিতে হয়, তাহলে যতদিন বাঁচবে ততদিন এরা পেনশন সরকারের কাছ থেকে নিয়ে যাবে, ফলে সরকারের কিন্তু অনেক লস হবে, পেনশন বাবদ সরকারকে অনেক বেশি তাদেরকে খরচ করতে হবে। ওল্ডার পিপল হ্যাভ হাই মেডিকেল কস্ট, যত বয়স বাড়ে তত রোগ জ্বালা বাড়ে, তাহলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রোগ জ্বালা যত বাড়বে তত মেডিকেল বাবদ খরচ বেশি হবে, তাহলে জনসংখ্যা যে মেডিক্লেম করবে সে কিন্তু প্রচুর মেডিক্লেমের সুবিধা নেবে, ফলস্বরূপ দেখা যাবে যে সরকার কিন্তু মেডিকেল ফ্যাসিলিটি দিতে গিয়ে সরকারকে অনেক বেশি খরচ করতে হবে। এবার যে পার্সেন্টেজ অফ ডিপেন্ডেন্ট টু ইকোনমিক্যালি অ্যাক্টিভ বা ডিপেন্ডেন্সি রেশিও সম্পর্কে আমরা জানতে পারবো, কত লোক ইকোনমিক্যালি অ্যাক্টিভ যে পপুলেশন রয়েছে তার উপর কত পার্সেন্ট ডিপেন্ডেন্ট পপুলেশন রয়েছে, তো সেটা আমরা জানতে পারবো। তাহলে এটা জানার একটা রেশিও রয়েছে, সেই রেশিওটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্সি রেশিও। তো ডিপেন্ডেন্সি রেশিও বার করতে গেলে আগে আমাকে ডিপেন্ডেন্ট পপুলেশন ক্যালকুলেট করতে হবে। ডিপেন্ডেন্ট পপুলেশন হচ্ছে 0 থেকে 14 বছর পর্যন্ত বয়সের জনসংখ্যা আর 65 বছরের ঊর্ধ্বে জনসংখ্যা, তাহলে এই দুটো জনসংখ্যাকে আমরা ক্যালকুলেট করে নেবো কত রয়েছে। আর ইন্ডিপেন্ডেন্ট বা ওয়ার্কিং পপুলেশন কত সেটা বার করতে হবে, অর্থাৎ আমার 15 থেকে 65 বছর এজের জনসংখ্যা কত রয়েছে সেটাকে আমরা বার করে নিতে হবে, যেটা বলছে ওয়ার্কিং পপুলেশন। তাহলে ডিপেন্ডেন্ট পপুলেশন ডিভাইডেড বাই ওয়ার্কিং পপুলেশন ইনটু 100 যদি আমি করি তাহলে পেয়ে যাবো আমার ডিপেন্ডেন্সি রেশিও। তাহলে ডিপেন্ডেন্সি রেশিও যে পার্সেন্টেজ অফ পপুলেশন এজেড 0 to 15 আর পার্সেন্টেজ অফ পপুলেশন এজেড 65 প্লাস, অর্থাৎ চাইল্ড ডিপেন্ডেন্ট পপুলেশন প্লাস এল্ডারলি ডিপেন্ডেন্ট পপুলেশন ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ ওয়ার্কিং এজ পপুলেশন, অর্থাৎ 15 থেকে 65 বছর জনসংখ্যা দিয়ে ভাগ করব, গণিত 100 করে দেবো, তাহলে আমরা ডিপেন্ডেন্সি রেশিও পেয়ে যাব। তাহলে একটা এক্সাম্পল দেখানো হয়েছে, 15% জনসংখ্যা হচ্ছে মনে করো 41, আর 65 বছরের ওপর জনসংখ্যা হচ্ছে 4 জন, আর ওয়ার্কিং পপুলেশন 15 থেকে 64 বছরের জনসংখ্যা হচ্ছে 55 জন, তাহলে ডিপেন্ডেন্সি রেশিও হচ্ছে 81.8%। তাহলে 100% ডিপেন্ডেন্সি অফ দি অপটিমাম, 100 এর ওপর যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু যা আয় হবে তার চেয়ে ব্যয় বেশি হবে। একটা ফ্যামিলিতে যদি দেখা যায় যে দুজন আর্নিং মেম্বার হয় আর দুজন যদি তার উপর আরো দুজন যদি ডিপেন্ড করে থাকে তাহলে সেক্ষেত্রে ব্যালেন্সে থাকবে, দুজন রোজগার করে আরো দুজন খরচ করছে, তাহলে সমান থাকবে। কিন্তু যদি একজন আর্নিং মেম্বার হয় তার উপর ডিপেন্ড করে 3 জন ডিপেন্ড করে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলিতে অভাব অনটন আসবে। সেম একটা দেশের আর্থিক অবস্থাকে নির্দেশ করে। দেশের মধ্যে যদি দেখা যায় যে চাইল্ড ডিপেন্ডেন্ট পপুলেশন আর এল্ডারলি ডিপেন্ডেন্ট পপুলেশন যদি বেশি হয়ে যায়, শিশু এবং বৃদ্ধের সংখ্যা যদি বেড়ে যায় এবং তার তুলনায় মাঝবয়সী জনসংখ্যা যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে দেশের উৎপাদন কমে যাবে এবং সেই অনুৎপাদন জনসংখ্যা 0 থেকে 14 এবং 65 ওপর জনসংখ্যাকে বলা হয় অনুৎপাদন জনসংখ্যা, আর 15 থেকে 65 বছর জনসংখ্যাকে বলা হয় উৎপাদন জনসংখ্যা। তাহলে অনুৎপাদন জনসংখ্যার চাপ উৎপাদন জনসংখ্যার উপর বেশি হবে, ফলে গোটা দেশের উৎপাদনের তুলনায় খরচ বেশি হবে, ফলে সেই দেশ কিন্তু গরিব হয়ে যাবে। তাহলে এখানে দুটো আমার দেখানো যে ডিপেন্ডেন্সি রেশিও, একটা 81.8 আর একটা 53.8, তাহলে এখানে কোনটা ভালো? 53.8, যত ডিপেন্ডেন্সি চাপ যত কম হবে, ডিপেন্ডেন্সি রেশিও যত কম হবে, তত সেই দেশ তত উন্নত। এবার হচ্ছে মাইগ্রেশন, সঞ্চারমানতা। মাইগ্রেশন আমরা পপুলেশন পিরামিড দেখে বুঝতে পারি। মাইগ্রেশন মানুষ তার এক জায়গা থেকে ছেড়ে অন্য জায়গায় যদি অনির্দিষ্ট কালের জন্য গিয়ে বসবাস করে তখন সেইটাকে বলা হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশন কারা করে? ছেলেরা বেশি মাইগ্রেশন করে, কাজের জন্য ছেলেরা বাইরে যায়, পুরুষরা যায়।
তাহলে পুরুষদের মধ্যে কারা যায়? মাঝবয়সী পুরুষরা, ইয়াং থেকে মাঝবয়সী পুরুষরা কিন্তু কাজের জন্য বাইরে যায়। বৃদ্ধে রিটায়ারমেন্টের পর আবার ফিরে আসে, ছোটবেলায় পড়াশোনা করে যখন ঘরেতেই থাকে, আর বৃদ্ধ বয়সে ফিরে আসে। তাহলে ইয়াং পপুলেশন বা মাঝবয়সী জনসংখ্যা কিন্তু মাইগ্রেশনের মাধ্যমে বাইরে কাজের জন্য যায়। কোনো জায়গাতে যদি মেলের সংখ্যা যদি মাঝ বয়সের এজ গ্রুপে যদি বেশি হয়, তার মানে সেখানে বুঝতে হবে যে সেখানে ইমিগ্রেশন বেশি হয়েছে, সেখানে মাইগ্রেশনের কারণে বাইরে থেকে অনেক লোক এসে বসবাস করছে। এই ধরনের পিরামিড দেখা যায় সচরাচর শিল্প শহরগুলোতে। শিল্প শহরগুলোতে, উন্নয়নশীল দেশের শিল্প শহরগুলোতে গ্রাম ছেড়ে মানুষ এখানে চলে আসে কাজের সন্ধানে, এবং এখানে এরকম পপুলেশন পিরামিড গড়ে ওঠে। স্ট্যান্ডার্ড অফ লিভিং। স্ট্যান্ডার্ড অফ লিভিং কি? স্ট্যান্ডার্ড অফ লিভিং ইজ দ্য level of wealth, comfort, material, goods and necessities available to a certain socio-economic class or certain geographical area. কোনো একটা ভৌগোলিক অঞ্চলের মধ্যে মানুষের বসবাস করার জন্য যে সমস্ত সম্পদ, যে সমস্ত আরামপ্রদ জিনিস, উন্নত ধরনের জিনিস বা প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়, সেই সমস্ত পাওয়া সুলভ বা প্রাপ্যতাটাকেই বলা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং। স্ট্যান্ডার্ড অফ লিভিং অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। বার্থ রেট, স্কুল ফেসিলিটি, এডুকেশন ফেসিলিটি, ডেথ রেট, এই সমস্ত বিষয়গুলোর উপর ডিপেন্ড করে। তাহলে পপুলেশন পিরামিড দেখে আমরা স্ট্যান্ডার্ড অফ লিভিং বুঝতে পারবো। এই পপুলেশন পিরামিড দেখে আমি বুঝতে পারছি বেস অনেক বড়, তার ফলে এর বার্থ রেট হাই। তাহলে বার্থ রেট হাই রয়েছে, তাহলে তার মানে 2 নম্বর বুঝতে পারছি এখানে ল্যাক অফ বার্থ কন্ট্রোল। এখানে বার্থ কন্ট্রোল বা জন্ম নিয়ন্ত্রণ মানুষের হাতে নেই, মানুষ মানে যথেচ্ছভাবে বার্থ কন্ট্রোলকে করতে পারছে না। বার্থ কন্ট্রোল কাদের মধ্যে বেশি হয়? যাদের শিক্ষার অভাব থাকে। তাহলে ল্যাক অফ এডুকেশন ফ্যাসিলিটি, অর্থাৎ এখানে শিক্ষার সুযোগের অভাব রয়েছে। 3 নম্বর হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং এর প্রতি সরকার উদাসীন। ফ্যামিলি প্ল্যানিং এখানে লক্ষ্য করা যাচ্ছে না, ফ্যামিলি প্ল্যানিং এর কোনো চেষ্টাই নেই। 4 হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট রয়েছে, এখানে নিচের পিলার থেকে তার উপরে পিলারটা ছোট রয়েছে। তাহলে ইনফ্যান্ট মর্টালিটি রেট কোথায় বেশি হয়? শিশু মৃত্যুর হার কোথায় বেশি হয়? অনুন্নত দেশে। উন্নত দেশে শিশুগুলো যারা জন্মায়, সেই শিশুগুলোকে তারা চাইল্ড কেয়ার দিতে পারে না, শিশুদের জন্য পুষ্টিকর খাবার জোগাড় করতে পারে না। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে শিশু বয়সে, সেই বয়সে অনেক বেশি পুষ্টিকর খাবার এবং রোগ প্রতিরোধ ক্ষমতাযুক্ত খাবার তাদের প্রদান করতে হয়। তাহলে এই সমস্ত গুলোর যদি অভাব হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু চাইল্ড বা ইনফ্যান্ট মর্টালিটি রেট বেশি হবে। আচ্ছা, উপরের দিকে পিলারে যদি যাই, দেখছি টপটায় বার্থ রেট, ডেথ রেট কিন্তু হাই। উপরের দিকে দেখতে পাচ্ছি একদম পিলার সংকুচিত হয়ে গেছে, একদম ভার্টিক্যাল অ্যাক্সিসের সঙ্গে মিলে গেছে। তাহলে হাই ডেথ রেট মানে ইন্ডিকেট করছে ল্যাক অফ মেডিকেল ফ্যাসিলিটি। তাহলে মেডিকেল ফ্যাসিলিটির অভাব রয়েছে, এবং আর কি নিউট্রিশনের অভাব রয়েছে, ল্যাক অফ নিউট্রিশন। এখানে মানুষ পুষ্টিকর খাবারের থেকে বঞ্চিত হয়। আচ্ছা, শেপটা ত্রিভুজের মতো, বেশ চওড়া, তার মানে হচ্ছে পপুলেশন গ্রোথ রেট হাই। পপুলেশন গ্রোথ রেট যদি হাই হয়, তাহলে এখানে জনসংখ্যা বৃদ্ধির হার অধিক হবে, খুব দ্রুত জনসংখ্যা বাড়বে। দ্রুত জনসংখ্যা বাড়লে তাদের কিন্তু জীবিকার অভাব দেখা দেবে, ল্যাক অফ এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্টের সমস্যা থাকবে। আর হচ্ছে ল্যাক অফ এডুকেশন ফ্যাসিলিটি, প্রত্যেক জনসংখ্যা কিন্তু শিক্ষার সুযোগ পাবে না। শিক্ষার সুযোগ না পেলে, জীবিকার সুযোগ না পেলে বাধ্য হয়ে তারা চুরি, ডাকাতি, ছিনতাই, এই ধরনের সোশ্যাল ক্রাইমের সঙ্গে যুক্ত থাকবে, ফলে সোশ্যাল স্টেবিলিটি নষ্ট হবে। আর হাই ডিপেন্ডেন্সি রেশিও, এখানে চাইল্ড ডিপেন্ডেন্সি রেশিও আর হচ্ছে এল্ডারলি ডিপেন্ডেন্সি রেশিও অনেক বেশি, ফলে ডিপেন্ডেন্সি রেশিও হাই। আর হচ্ছে লো লাইফ এক্সপেক্টেন্সি, এর থেকে বুঝতে পারছি হাইটও অনেক কম, লো লাইফ এক্সপেক্টেন্সি রয়েছে। তাহলে এর থেকে বলতে পারি স্ট্যান্ডার্ড অফ লিভিং খুব কম। আর এক্ষেত্রে আমার অপটিমাম স্ট্যান্ডার্ড অফ লিভিং লক্ষ্য করা যাচ্ছে, বেশ ছোট, বার্থ রেট কম, বার্থ কন্ট্রোলেরও একটা চেষ্টা রয়েছে, ফ্যামিলি প্ল্যানিং রয়েছে, ইনফ্যান্ট মর্টালিটি রেট নেই, যা জন্মেছে তাই বেঁচে রয়েছে, ডেথ রেটও কম, জিরো পপুলেশন গ্রোথ রয়েছে, মেডিকেল ফ্যাসিলিটি রয়েছে, এডুকেশন ফ্যাসিলিটি রয়েছে, এবং কর্মসংস্থানের সুযোগ থাকা আমার পিসফুল সোসাইটি রয়েছে, লো ডিপেন্ডেন্সি রেশিও রয়েছে, আর ম্যাক্সিমাম লাইফ এক্সপেক্টেন্সি রয়েছে, গড় আয়ুষ্কাল বেশি। তাহলে এর থেকে বুঝতে পারছি যে এখানে স্ট্যান্ডার্ড অফ লিভিং হাই। আচ্ছা, এটা বন্ধ হয়ে যাবে, আবার তোরা লগ ইন করিস। তাহলে বেবি বুম 10 নাম্বার, আমরা যে বিষয়টা ডেমোগ্রাফির যে বিষয় পপুলেশন পিরামিড দেখে লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে বেবি বুম। তাহলে বেবি বুম হচ্ছে হঠাৎ করে কোনো জায়গার জনসংখ্যা যদি বার্থ রেট যদি বেড়ে যায়, তো সেই ডেমোগ্রাফিক ঘটনাটাকে বলা হচ্ছে বেবি বুম। গোটা পৃথিবীতে যদি আমরা বার্থ রেট দেখি, তাহলে 1946 সালের পর থেকে বেবি বুম ঘটেছে। তাহলে 1946 সালের পর থেকে বেবি বুম ঘটার কারণ হচ্ছে এইটা আমরা যদি পপুলেশন পিরামিড দেখি, বেবি বুম জনসংখ্যা বৃদ্ধির হার, হঠাৎ বৃদ্ধির হারকে নির্দেশ করে। তাহলে এইটা 2010 সালের পপুলেশন পিরামিড।
তাহলে 2010 সালে পপুলেশন পিরামিড দেখে লক্ষ্য করা যায় 20 থেকে 24 বছরের জনসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে এইখানটায়। হঠাৎ করে এই জায়গাটায় পপুলেশন, এই এজ গ্রুপে পপুলেশন সবচেয়ে বেশি। তাহলে এই এজ গ্রুপে পপুলেশন বেশি হওয়ার মানে হচ্ছে 20 থেকে 24 বছর আগে এখানে জনসংখ্যা বৃদ্ধি হঠাৎ করে ঘটে, হঠাৎ করে বার্থ রেট বৃদ্ধি পেয়েছিল। গোটা পৃথিবীতে আমার 1946 সালের পর থেকে বেবি বুম ঘটে। কারণ হচ্ছে 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত সমস্ত পৃথিবীর যত দেশ ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমস্ত দেশই ইনভলভ ছিল। তো সমস্ত দেশের সোলজাররা কিন্তু দীর্ঘদিন ধরে সংগ্রামে কিন্তু ক্লান্ত হয়ে পড়েছিল। তারপরে ভিয়েনা চুক্তির মাধ্যমে যখন গোটা বিশ্বে যখন শান্তির বার্তা পৌঁছায়, তখন সমস্ত দেশ আশ্বস্ত হয় এবং তারা তখন তাদের যত সোলজার ছিল তাদেরকে লং ছুটিতে তাদের গৃহে থাকার সুযোগ করে দেয়। তো সোলজাররা দীর্ঘদিন ঘরে থাকার কারণে সেই সময় কিন্তু সন্তান উৎপাদনের হার বেড়ে যায় 1946 সালের পর থেকে। তো এরকম ভাবে 46 সালের পর থেকে মানে সন্তান উৎপাদনের হার বেড়ে যাওয়ার কারণে বেবি বুম ঘটে। তো বেবি বুম এরকম দুবার পপুলেশন পিরামিডে আমরা লক্ষ্য করতে পারি। একটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1915 সালে, আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 1945 সালের পর। এরপর এই যে লকডাউন চলছে, এই লকডাউন দীর্ঘদিন হলে কিন্তু এই লকডাউনে একটা বেবি বুম হবে। আচ্ছা, 11 হচ্ছে ওয়ার, যুদ্ধ সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। যুদ্ধ হচ্ছে এমন একটা পলিটিক্যাল ঘটনা, যে ঘটনায় কিন্তু প্রচুর বিভিন্ন দেশের সৈন্য যুদ্ধে নিযুক্ত হয় এবং সেই সৈন্য মারা যায় প্রচুর। আর যারা যুদ্ধে ডাইরেক্ট অংশগ্রহণ করে তাদের মধ্যে সবাই হচ্ছে মেল। তো মেল পপুলেশনের মধ্যে ডাইরেক্ট যুদ্ধে অংশগ্রহণ করে মোটামুটি 25 থেকে 29 বছরের জনসংখ্যা সবচেয়ে বেশি যায়। তোরা জানিস যে ডিফেন্সের চাকরির মেয়াদ কম, 45 বছরে রিটায়ারমেন্ট করে ডিফেন্সে, আর জয়েন হয় 18 বছর থেকে। তো 18 বছর থেকে জয়েন করার পর ট্রেনিং পিরিয়ড চলে। ট্রেনিং এ অ্যাক্টিভ মানে পারদর্শী হিসেবে যারা থাকে তাদের কিন্তু ব্যাটেল গ্রাউন্ডে পাঠায়। তো অ্যাক্টিভ কিছুদিন এক্সপিরিয়েন্স থাকার পর দেখা যায় 25 থেকে 29 বছরের জনসংখ্যা কিন্তু সব থেকে অ্যাক্টিভ থাকে। তো তারা কিন্তু বেশি পার্টিসিপেট করে যুদ্ধে। তো তার ফলে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে একটা আপেল, এটাকে যদি আপেলের সাথে তুলনা করি, আপেলের মাঝখানটা কামড়ালে যেরকম হবে, এরকম অ্যাপেল বাইট শেপ আসবে। অ্যাপেল বাইট শেপ পিরামিডের মধ্যে লক্ষ্য করা যাবে। এই অ্যাপেল বাইট শেপ দেখে আমরা বুঝতে পারবো যে এখানে কোনো যুদ্ধ হয়েছিল, এবং যুদ্ধের ইন্ডিকেটর হচ্ছে একমাত্র এই অ্যাপেল বাইট শেপে মেলের দিকটাতে এই বাইটটা হবে, ফিমেলের দিকটা কিন্তু ঠিকঠাক থাকবে, মেল দিকটা যে দিকটা রয়েছে মেল দিকে কিন্তু এই বাইট হয়। তাহলে এইটা আমার সেই জায়গার যুদ্ধের একটা প্রকাশ পাওয়া যায় এই ধরনের পপুলেশন পিরামিড থেকে। এবার হচ্ছে এজ স্পেসিফিক ডিজিজ। কোনো যদি এজ স্পেসিফিক ডিজিজ হয় তাহলে সেক্ষেত্রে আমার তার ইন্ডিকেট পাওয়া যায় আমার পপুলেশন পিরামিড দেখে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই বাইট দুদিকেই হয়েছে, এইদিকেও রয়েছে এইদিকেও রয়েছে। তার মানে এই জায়গার জনসংখ্যা কিন্তু, এই বয়সের জনসংখ্যা কিন্তু খুব মানে হঠাৎ করে মারা গেছে। তাহলে এই বয়সের জনসংখ্যাটা মারা যাওয়ার কারণ আমরা যদি দেখি, এই জনসংখ্যাটা মেল ফিমেল দুটোর ক্ষেত্রেই হয়েছে। যদি মেলে থাকতো তাহলে বলতাম যুদ্ধ, আছে মেল ফিমেল দুদিকেই বাইট রয়েছে তাহলে বলবো এমন কিছু রোগ হয়েছে যার কারণে এই জনসংখ্যা মারা গেছে। এবার জনসংখ্যা কোন বয়সে মারা গেছে যদি আমি লক্ষ্য করে দেখি, যে শুরু হয়েছে প্রায় 18 পর থেকে 19 থেকে মোটামুটি 39 বছর পর্যন্ত মেল ফিমেল দুটোর ক্ষেত্রে রয়েছে। তাহলে এটা ইয়াং বয়সের জনসংখ্যার ক্ষেত্রে হয়েছে। তাহলে উভয় ক্ষেত্রে একটা এইডস এর প্রভাব থাকে। এইডস হচ্ছে যৌন রোগ, তাহলে এক্ষেত্রে এই বয়সের মানুষেরাই এই ধরনের কাজে লিপ্ত থাকে, তাহলে সেক্ষেত্রে আমার এইডস এর প্রভাবের একটা উদাহরণ আমরা এখানে পাচ্ছি। তাহলে এই ডবল বাইট দুদিকে রয়েছে এবং মিডল এজ পপুলেশনের মধ্যে এই বাইটটা রয়েছে। তাহলে এইডস এখানে একটা এপিডেমিক বা মহামারীর আকার ধারণ করেছে। এখান থেকে মহামারী আকার ধারণ করার কারণে এইডস এর কারণে এখানে প্রচুর জনসংখ্যা মারা গেছে। এটা বিশেষ করে যদি আফ্রিকার কোনো বিভিন্ন দেশের যদি পপুলেশন পিরামিড লক্ষ্য করা হয়, তাহলে আফ্রিকার 2007 সাল অবধি প্রচুর লোক মারা গিয়েছিল এইডস এর কারণে। তো আফ্রিকার জনসংখ্যা পিরামিডে এরকম চিত্র আমরা পাবো। এবার স্টেজ অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল। ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল এর আগে আমি পড়িয়েছি। তাহলে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলে আমরা দেখেছি যে 5খানা স্টেজ রয়েছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 5। তাহলে 5খানা ইকোনমিক অ্যাক্টিভিটি ট্রানজিশন রয়েছে, অর্থাৎ অর্থনৈতিক কার্যকলাপের সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটেছে। উদাহরণ হিসেবে বলতে পারি, স্টেজ 1 এ অর্থনৈতিক কাজ ছিল কৃষি, স্টেজ 2 তে শিল্প বিপ্লব ঘটেছে, স্টেজ 3 তে আরো বেশি শিল্প বিপ্লবের প্রসার ঘটেছে, স্টেজ 4 এ মানুষ অনেক বেশি উন্নততর কাজ অর্থাৎ টার্সিয়ারি সেক্টর অ্যাক্টিভ হয়েছে, আর স্টেজ 5 এ আরো উন্নত ধরনের অর্থনৈতিক কার্যাবলী বা মানুষ শৌখিনভাবে বিভিন্ন রকম ভাবে অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে এর সঙ্গে সামঞ্জস্য রেখে আমার পপুলেশন পিরামিডেরও পরিবর্তন হয়েছে। স্টেজ 1 এ
যখন কৃষিভিত্তিক অর্থনীতি ছিল তখন জন্মহারও বেশি ছিল, মৃত্যু হারও বেশি ছিল, ফলে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি ছিল স্টেজ 1-এ। স্টেজ 2-তে এসছে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব হলে মেডিকেলেরও রিভলিউশন ঘটে, চিকিৎসা বিজ্ঞানেও বিপ্লব ঘটে, ফলে মৃত্যু হার কমে যায়, জন্মহারও বেড়ে যায়। মৃত্যু হার কমে গিয়ে জন্মহার বেড়ে গিয়ে জনসংখ্যা বৃদ্ধির হারকে আরো বাড়িয়ে দেয়। তাহলে এটা হচ্ছে পপুলেশন এক্সপ্লোশন স্টেজ। পপুলেশন এক্সপ্লোশনের ফলে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়, বেকারত্ব সমস্যা আছে, খাদ্যের অভাব দেখা দেয়, এরকম সমস্যার ফলে মানুষ সচেতন হয়, ফলে স্টেজ 3-তে মানুষ জনসংখ্যাকে কন্ট্রোল করার চেষ্টা করে। স্টেজ 3-তে এসে জনসংখ্যা এই বয়সে এসে নিয়ন্ত্রিত হয়, ফলে এই সময় জন্মহার কমতে থাকে এবং মৃত্যু হার কমতে থাকে। তাহলে জন্মহার মৃত্যু হার প্রায় সমান হয়। তাহলে এই পর্যায়ে আমরা বলতে পারি যে জনসংখ্যা পিরামিড কিন্তু ধীরে ধীরে ট্রানজিশন ঘটে, পপুলেশন ডেমোগ্রাফিক ট্রানজিশনের সঙ্গে সঙ্গে জনসংখ্যা পিরামিডেরও ট্রানজিশন ঘটে। তাহলে জনসংখ্যা পিরামিড প্রথমে কিরকম থাকে, একদম পুরো ওয়াইড ট্রায়াঙ্গেলের মতো থাকে, তারপর ন্যারো ট্রায়াঙ্গেলের মতো আসে, তারপরে আয়তক্ষেত্রের মতো আসে, তারপরে শেষে আবার বিবর্তিত হয় গ্লাসের মতো বা ইনভার্টেড ট্রায়াঙ্গেল হয়। তাহলে জনসংখ্যার বিবর্তন যে ওয়ারেন থমসন ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলে বর্ণনা দিয়েছে, সেই ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের সঙ্গে সঙ্গে পপুলেশন পিরামিডেরও ট্রানজিশন ঘটে। এবারে আসছি 14 লাস্ট যেটা আমি বুঝতে পারি ডেমোগ্রাফিক পপুলেশন পিরামিড দেখে, সেটা হচ্ছে ডেভেলপ অর আনডেভেলপ কন্ডিশন, উন্নত না উন্নত কন্ডিশন, সেটা আমরা বুঝতে পারি। তাহলে উন্নত আর উন্নত আমরা দুটো ক্যাটাগরিতে পৃথিবীকে ভাগ করি। 3টে ক্যাটাগরি রয়েছে পৃথিবীতে দেশের, একটা হচ্ছে উন্নত দেশ ডেভেলপ কান্ট্রি, 2 নম্বর হচ্ছে ডেভেলপিং কান্ট্রি উন্নয়নশীল দেশ, আর 3 নম্বর হচ্ছে অনুন্নত দেশ বা আন্ডার ডেভেলপ কান্ট্রি। তো এখানে উন্নত আর অনুন্নত এইটা এলইডিসি আর এমইডিসি উন্নত এবং অনুন্নত দুটো দেশকে তুলনা করা হয়েছে। তাহলে বেসিক ডিফারেন্স কি দুটো দেশের মধ্যে? উন্নত দেশের ক্ষেত্রে হাই বার্থ রেট থাকে, উন্নত দেশের ক্ষেত্রে লো বার্থ রেট থাকে। হাই বার্থ রেট কি করে? কালচারাল লার্জ ফ্যামিলি, বড় বড় ফ্যামিলি লক্ষ্য করা যায়। ল্যাক অফ এডুকেশন মেন অ্যান্ড উইমেন দুটোর ক্ষেত্রে পুরুষ নারী নির্বিশেষে জন্মহার অধিক হওয়ার কারণে ফ্যামিলি সাইজ বেশি বড় হয়, এবং ফ্যামিলি সাইজ বড় হওয়ার কারণে প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা সদস্য কিন্তু এডুকেশনের সুবিধা পায় না। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হাই বার্থ রেটের কারণে ল্যাক অফ ফ্যামিলি প্ল্যানিং, তারা জন্মকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং ফ্যামিলি ছোট করার দিকে তারা নজর দিতে পারে না, এবং কন্ট্রাসেপ্ট এডুকেশন ফেসিলিটি না থাকার কারণে তারা যদি এডুকেশন না থাকে তাহলে মানুষের শরীরের জৈবিক বৈশিষ্ট্য সম্পর্কে অজ্ঞাত হয়। তাহলে জৈবিক বৈশিষ্ট্য অজ্ঞাত থাকার কারণে তারা কন্ট্রাসেপটিভের ব্যাপারগুলো তারা অজ্ঞাত থাকে, ফলে তারা বার্থকে ফ্যামিলি প্ল্যানিং তারা করতে পারে না, এবং তার সাথে সাথে শিশুকে কিভাবে রক্ষা করতে হবে সেটা তারা জানে না। তাহলে শিশুকে কিভাবে লালন পালন করতে হয় সেই সম্পর্কে তাদের নলেজ থাকে না, ফলে হাই ইনফ্যান্ট মর্টালিটি রেট লক্ষ্য করা যায় অনুন্নত দেশগুলিতে। আর উন্নত দেশগুলিতে কি থাকে? বেটার এডুকেশন থাকে, পুরুষ নারী নির্বিশেষে। মেয়েরাও বেটার এডুকেশন পেলে মেয়েরা তারা কেরিয়ারের কথা ভাবে, মেয়েরা কেরিয়ারের কথা ভাবলে তারা জবে নিযুক্ত হয়, জবে যখন নিযুক্ত হয় তারা তখন ফ্যামিলিতে অত সময় দিতে পারে না। ফ্যামিলি যদি সময় দিতে না পারে তাহলে সেক্ষেত্রে তারা বাধ্য হয়ে কন্ট্রাসেপশন বা জন্ম নিরোধক বিভিন্ন টেকনিক গুলো ইউজ করে, যাতে করে ফ্যামিলি বাড়তে যাতে না পারে, যাতে বার্থ রেট বেশি হলে তারা জবের ক্ষেত্রে হ্যাজার্ড যাতে না আসে, তাহলে সেক্ষেত্রে বার্থ রেট স্বাভাবিকভাবে কম থাকে। এবার হচ্ছে উন্নত দেশগুলোতে ডেথ রেটও হাই থাকে, হাই ডেথ রেট। তাহলে এর থেকে কি বোঝা যায়? উন্নত দেশের ল্যাক অফ হেলথ কেয়ার, অর্থাৎ স্বাস্থ্য পরিষেবার সুবিধা নেই, সেখানে অভাব রয়েছে। 2 নম্বর হচ্ছে ল্যাক অফ এডুকেশন, শিক্ষারও সেখানে অভাব রয়েছে। পুয়ার স্যানিটেশন, সেখানে স্যানিটেশন ব্যবস্থার অভাব রয়েছে। আর হচ্ছে প্রভার্টি বা দারিদ্রতা রয়েছে। শিক্ষা স্বাস্থ্য এগুলো পরিষেবা নিতে গেলে প্রচুর অর্থেরও প্রয়োজন হয়, তাহলে প্রভার্টি সেক্ষেত্রে রয়েছে। আর লো ডেথ রেট লক্ষ্য করা যায় উন্নত দেশগুলোতে। লো ডেথ রেট কি ইন্ডিকেট করে? বেটার হেলথ কেয়ার, সেখানে মেডিকেল সায়েন্স অনেক উন্নত, সেখানে পেনশনের সুযোগ সুবিধা রয়েছে। এই সমস্ত দেখে আমরা উন্নত না উন্নত দেশ আমরা বুঝতে পারি। পপুলেশন পিরামিড দেখে আমরা কিভাবে বুঝবো? আমরা পপুলেশন পিরামিড দেখেও আমরা বুঝতে পারি যে সেই দেশটা উন্নত না অনুন্নত। তাহলে কিভাবে আমরা সেটা এক্সপ্লেন করছি? যদি ওয়াইড বেস হয়, পপুলেশন পিরামিডে ওয়াইড বেস, তাহলে ওয়াইড বেস দেখে বেসটা যদি চওড়া হয় তাহলে উন্নত দেশের ক্ষেত্রে ওয়াইড বেস লক্ষ্য করা যায়, তাহলে সেক্ষেত্রে হাই বার্থ রেটকে ইন্ডিকেট করে। আর উন্নত দেশে বেস সরু হয়, ন্যারো বেস হয়, তাহলে লো বার্থ রেটকে ইন্ডিকেট করে। উন্নত দেশে পপুলেশন পিরামিড যদি দেখি, উন্নত দেশে পপুলেশন পিরামিড ন্যারো টপ হবে, সংকীর্ণ শীর্ষ দেশ হবে। তাহলে সেক্ষেত্রে বোঝা যাবে যে বার্ধক্য উপনীত জনসংখ্যা কম রয়েছে। তাহলে বার্ধক্য উপনীত জনসংখ্যা যদি কম থাকে তাহলে বোঝা যাবে লাইফ এক্সপেক্টেন্সি কম রয়েছে। লাইফ এক্সপেক্টেন্সি কম থাকার মানেই হচ্ছে সেখানে মেডিকেল ফেসিলিটির সুযোগ রয়েছে কম। আর উন্নত দেশের যদি আমরা পপুলেশন পিরামিডের টপটা দেখি তাহলে ওয়াইডার টপটা প্রসারিত হবে,
কি বোঝাবে এক্ষেত্রে? রিফ্লেক্টিং এ লঙ্গার অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি, অর্থাৎ এক্ষেত্রে প্রত্যাশিত গড় আয়ুষ্কাল অনেক বেশি। তাহলে সেক্ষেত্রে আমার পপুলেশন পিরামিড এর ত্রিভুজের মতো হবে, আর এক্ষেত্রে পপুলেশন পিরামিড সেমি ইলিপ্টিক্যাল হবে, অর্ধ উপবৃত্তাকার। এটা পুরোটা যদি ইলিপ্টিক্যাল হয় তার অর্ধেক শেপ হবে সেমি ইলিপ্টিক্যাল বা ইনভার্টেড ট্রায়াঙ্গুলার। তাহলে ইলিপ্টিক্যাল ট্রায়াঙ্গুলার হচ্ছে আমার উন্নত দেশ, আর শুধু ট্রায়াঙ্গুলার হচ্ছে আমার শুধু ত্রিভুজের মতো দেখতে হলে সেটা হবে আমার অনুন্নত দেশ। এরকম ভাবে আমরা উন্নত এবং অনুন্নত দেশের পপুলেশন পিরামিডকে আমরা দেখে বলে দিতে পারবো। পৃথিবীর যদি ডেভেলপ কান্ট্রি আর লেস ডেভেলপ কান্ট্রি গুলো দেখি, তাহলে তার চিত্রের সঙ্গে যদি আমরা জনসংখ্যার জন্মহারকে আমরা কোরিলেট করি, তাহলে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে এখানে জনসংখ্যার জন্মহার দেখানো হয়েছে। জন্মহার 15 বছর পর্যন্ত জনসংখ্যার চিত্র এখানে চিলড্রেনের বন্টন দেখানো হয়েছে। দেখা যাচ্ছে যেগুলো ডিপ ব্রাউন সেগুলো 15 বছরের মধ্যে জনসংখ্যা বা চিলড্রেনের সংখ্যা বেশি। তাহলে এখানে পার্সেন্টেজের মাধ্যমে দেখানো হয়েছে, তাহলে এই আফ্রিকার এই জায়গাগুলো সব চিলড্রেনের সংখ্যা বেশি আফ্রিকার জায়গাগুলোতে। আফ্রিকার এই দেশগুলো এখনো সেই প্রাচীন অনুন্নত দেশের মতো শিকার করে বা আদিম পদ্ধতিতে স্থানান্তর পদ্ধতিতে কৃষি কাজ করে এই জায়গাগুলো কঙ্গো, জাইরে, ক্যামেরুন, জ্যামাইকা এই সমস্ত জায়গাগুলোতে মানুষ জীবিকা নির্বাহ করে। আবার ইউরোপের এই দেশগুলো যদি দেখি উল্টো রকম চিত্র পাবো। ইউরোপের এই দেশগুলো রাশিয়া, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ইতালি, স্পেন এই জায়গাগুলো এবং ইউএসএ, কানাডা এই জায়গাগুলোতে কিন্তু দেশগুলো অনেক উন্নত। তার সঙ্গে রয়েছে জাপান। তাহলে এই উন্নত দেশগুলোতে দেখা যাচ্ছে যে ইয়েলো কালারে এখানে শিশুর সংখ্যা কম, বিলো 20% চিলড্রেন রয়েছে। তাহলে চিলড্রেন ইজ দ্য ইন্ডিকেটর অফ বার্থ রেট। তাহলে বার্থ রেট যেখানে বেশি সেই দেশগুলো কিন্তু অনগ্রসর, যেখানে বার্থ রেট কম সেই দেশগুলো হচ্ছে উন্নত। তাহলে এরকম ভাবে আমরা পপুলেশন পিরামিডের সঙ্গে আমরা সেই দেশের একটা চিত্র, বিভিন্ন রকম চিত্র আমরা জানতে পারি। 14 রকম বিষয় আমরা তাহলে পপুলেশন পিরামিড দেখে জানতে পারি। তাহলে সেই 14টা বিষয় কি কি? এক নম্বর হচ্ছে বার্থ রেট, 2 নম্বর হচ্ছে ডেথ রেট, 3 নম্বর হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট, আচ্ছা বার্থ রেট 1, 2 ডেথ রেট, ফিউচার চেঞ্জ ইন পপুলেশন গ্রোথ জানতে পারি, ফ্যামিলি প্ল্যানিং হয়েছে কিনা জানতে পারি, শিশু মৃত্যুর হার জানতে পারি, গড় আয়ুষ্কাল জানতে পারি, ডিপেন্ডেন্ট পপুলেশন বা ডিপেন্ডেন্সি রেশিও জানতে পারি, সঞ্চার মানদণ্ড সম্পর্কে জানতে পারি, সেখানে জীবনের গুণগত মান কিরকম রয়েছে জানতে পারি, বেবি বুম হয়েছে কিনা জানতে পারি, যুদ্ধ বেঁধেছে কিনা জানতে পারি, এজ স্পেসিফিক কোনো রোগের প্রাদুর্ভাব হয়েছে কিনা জানতে পারি, ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলে কোন স্টেজে রয়েছে সেই দেশটা সেটা জানতে পারি, এবং সেই দেশটা উন্নত না অনুন্নত এটা আমরা জানতে পারি পপুলেশন পিরামিড লক্ষ্য করলে। তাহলে এই এতগুলো বিষয় আমরা জানতে গেলে পপুলেশন পিরামিডের শেপ সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। শেপ দেখে এবং পিলার গুলোকে আমরা কম্পেয়ার করে আমরা এই 14খানা বিষয় আমরা পপুলেশন সম্পর্কে সেই জায়গায় জানতে পারবো এবং ওভারঅল বুঝতে পারবো।